সারাদিন অনেক দূরে ছুটাছুটির পর বাসায় ফিরলাম কিছুক্ষণ পূর্বে। প্রায় এই তো প্রায় 150 মাইল বা 200 মাইলের মতো হবে। করেছি, জার্নি করেছি। আর আজকে মর্নিংয়ে আবার একটি গুরুত্বপূর্ণ একটি ইন্টারভিউও ছিল। তো অনেক দূর যে আমাকে ইন্টারভিউটি ফেস করতে হয়েছে এবং মোটামুটি একটা ভালো একটি জবের একটা অফার পেয়েছি, সেটা হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়াতে। বাট আমি ফুললি সেটেল আপ হয়েছি এখানে পেনসিলভেনিয়ার ওয়াশিংটন কাউন্টিতে। তো আপনারা জানেন যে আমেরিকাতে জব থেকেও বড় একটি ফ্যাক্টর, একটা ইস্যু হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, হাউস। ইভেন আপনি যদি বাংলাদেশে কোনো গভর্নমেন্ট জব করেন, হ্যাঁ, আপনার জন্য একটি বাড়ি কিন্তু বরাদ্দ বাংলাদেশে। আপনি যে কোনো জব করেন বাংলাদেশে, সরকারি জব অথবা কোনো প্রাইভেট ভালো কোম্পানিতে জব করেন, তাও কিন্তু আপনাকে একটি কোয়ার্টার দিবে। কিন্তু আমেরিকাতে অ্যাকোমোডেশন, দিস ইজ দ্য মেইন প্রবলেম, যেটা আমি হারে হারে সাফার করেছি। ঠিক আছে, তো যাই হোক, এই জন্য আমি একটু পাকাপুক্ত হয়ে যাই। আমি আমার এইখানে একদম ফাইনালি সেটেল হয়ে গিয়েছি, একদম ঘর ইউটিউব করে। তো আমি এখন যে আমার জবের যে ক্রাইটেরিয়া, এখন যদিও ভ্যারাইটিজ ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে, তো সেই ক্ষেত্রেও আমাকে আসলে চুজ করতে হয় আমার বাসা থেকে সারাউন্ডিং প্লেস অর্থাৎ চতুর্দিক মিলিয়ে প্রায় 30 to 40 মাইলস। ঠিক আছে, হ্যাঁ, বা খুব ভালো যদি জব হয় সেই ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম 50 মাইলস পর্যন্ত ড্রাইভ করতে পারবো। বাট এর বেশি রেগুলার প্রতিদিন আসা যাওয়া, আপ অ্যান্ড ডাউন, হ্যাঁ, আসলে এখানে আরও অনেক ফ্যামিলির কাজ টাজ থাকে, সেই ক্ষেত্রে নিজে রান্নাবান্না করি। এখানে বাংলাদেশের যে অনেক রয়েছে, এখানে তো বাংলাদেশে অনেক ফ্যামিলি মেম্বার থাকে, এখানে ফ্যামিলি মেম্বার বা মানুষজন নাই, নিজেকে রান্নাবান্না সব কিছু করতে হয়। তো ওয়ারেজ আসলে দ্বিতীয়ত রিসেন্টলি বিভিন্ন ট্রেনিং বা ডিগ্রি নিয়েছি আমেরিকাতে, আরও বিভিন্ন প্রশিক্ষণ বা ডিগ্রি নিচ্ছি, এগুলো তো আমাকে টাইম দিতে হচ্ছে। কারণ আমার একটা অ্যাম্বিশন রয়েছে, সেই অ্যাম্বিশন আমাকে পৌঁছতে হবে। এনিওয়ে, তো যখন দীর্ঘক্ষণ থাকি সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেল দূর থেকে আসলাম, একটু টায়ার্ড বা একটু খিদার্ত ছিলাম, কারণ অনেকগুলো স্টোর রয়েছে, সেই ক্ষেত্রে অনেক জায়গাতে অনেক হালাল খাবারের ইয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যখন দূরে বের হয়ে যাই, সকালবেলা একদম পেট ভরে যে ভাত খেয়ে যাওয়াটা সবচেয়ে উৎকৃষ্ট আমি মনে করি। কারণ ভাত খেয়ে থাকলে সারা দিন যখন 12 ঘন্টা 14 ঘন্টা পরে আপনি বাসা থেকে বের হয়ে আবার ব্যাক করবেন বাসায় বিকেলে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত যদি খুব একটা দানা পানি পেটে নাও পড়ে খুব একটা সমস্যা হয় না। ভাতের যে শর্করা জাতীয় এবং আমিষ জাতীয় যে রয়েছে, সেই প্রোটিন এবং শর্করার যে শক্তিটাকে আপনার বডিতে প্রচুর এনার্জি দিবে এবং আপনি সারাদিনের যে চাঞ্চল্যতা বা আপনার যে কাজের যে স্পিড, সেটি আপনি যে কোনো কাজ আপনি সে করে সুন্দরভাবে নাইটে এসে বাসায় চলে আসতে পারবেন। এনিওয়ে, আমি আজকে সকালে খুব বেশি বিজি ছিলাম। তো বিজি থাকাতে সকালে ইভেন খেয়েও যেতে পারিনি। হ্যাঁ, তো যাই হোক, আসলাম, বাসায় আসার পরে খুব বেশি আর কি মানে ক্ষিধার্ত অবস্থা ফিল করেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে, আবার আমাকে রান্না করতে হবে। সেই ক্ষেত্রে আমি যে বিকল্প যে আমার খাবার, সেই বিকল্প খাবার হচ্ছে এই যে ব্রেড এবং সাথে রাসবেরি জেলি, আর হচ্ছে যেটা মধু, হানি। আমি একসময় কিন্তু বাংলাদেশ স্মল অ্যান্ড কর্পোরেট ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিসিক, শিল্প সহায়ক কেন্দ্র, বিসিকের ইনস্ট্রাক্টর ছিলাম। তো যাই হোক, আমি দেশে আমার নিজের প্রজেক্ট ছিল একসময় মধু আমি চাষ করতে আমি খুব লাইক করি সেটা। তো সেটা হানি, এখানে লোকাল হানি, সেই হানি, ব্রেড আর হচ্ছে এই যে সিরাপ, এটা এক ধরনের জেলি, এইগুলা মিক্স করে ব্রেড খেলাম মোটামুটি। আবার একটু আমার যে ক্ষুধার্ত ভাব সেটি চলে গিয়েছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যখন দীর্ঘ সময় আমরা কাজ করে আসি বা করি, তো সেই ক্ষেত্রে এই খাবারটা কিন্তু আমি টোটালি খুব বেশি লাইক করি। সেটা হচ্ছে আমরা রমজান মাসে খেয়ে থাকি এবং এটা যে আমি খাবার পরে যে একটা তৃপ্তি পাই, এত টেস্ট পাই। আমি যখন বাংলাদেশে থাকতাম, হ্যাঁ, আমার হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দূরত্ব আপনারা জানেন, প্রায় বাসে সম্ভবত 70 টাকা বা 60 টাকার মতো ভাড়া হবে।
আমি এখন বলতে পারি না, 4 বছর 5 বছর আমি দেশে নাই, তো সেই ক্ষেত্রে 100 টাকা হতে পারে। যাই হোক, তো এই যে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের বাস মানে দূরত্ব, অনেক সময় এক সময় দেখা যেত যে শ্রীমঙ্গলে চমুহনীতে এক ভদ্রলোক খুব টেস্টিভাবে এই যে ছুলা, এই যে কাঁচা ছুলা, এই ছুলাগুলাকে উনি মেক করতো। কীভাবে মেক করতো, সেটাতে নাগা মরিচ দিত উনি, নাগা মরিচ দিত। তারপর হচ্ছে যেটা এই যে এই এই যে ধনে পাতা, রসুন কুচি, হ্যাঁ রসুন কুচি, কাঁচামরিচ, তারপরে আদা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, হ্যাঁ এই সবগুলোর মিশ্রণ দিয়ে তারপরে আমিও ওইভাবে মাঝে মাঝে করি। আমার খুবই ভালো লাগে। শুধু এটা খাবারটা শুধু যে এনার্জেটিক সেটা না, আসলে অন্য মানে সহায়ক যে খাবার আমরা ভাত বা নাস্তা পাশাপাশি অতিরিক্ত যে খাবারগুলোই বিস্কিট, চানাচুর বা মনে করেন ঝালমুড়ি, অথবা ধরেন কী বলে আপনার নুডলস বলেন, পাস্তা বলেন, হ্যাঁ যত ধরনের খাবারই খাই না কেন, ফল ফ্রুটসটা সেটা ভিন্ন জিনিস, কিন্তু অন্যান্য যে সহায়ক খাবারগুলো খাই, কোনো খাবারে এই খাবারের মতো এতটা টেস্টি আমার কাছে মনে হয় না। আমি খুব বেশি আমি ইভেন রমজান মাস আসার পরে যখন এই যে ভাজা চুলা, পেঁয়াজু, বেগুনি যত খাবার আছে, আমি সবচেয়ে বেশি লাইক করি তখন আমার এই সেই কাঁচা চুলা ঢোকায়। হ্যাঁ, তো এটাকে আসলে কাঁচা চুলা আসলে করলেই হয় না, সেটা টেস্ট হয় না, সেটাকে আসলে মিক্স করতে হয় বিভিন্ন উপাদানের সমন্বয়ে, বিভিন্ন মিশ্রণের সমন্বয়ে, বিভিন্ন মশলা টশলা দিয়ে করতে পারলে খুবই হয়। তো আমি যেখানে এখানে এসে বসতি স্থাপন করেছি রিসেন্টলি, সেইখানে কিন্তু আসলে বাঙালি বসতি নাই। তো আমাকে অনেক দূর থেকে যে অনেক বেশ কয়েকটা স্টোর খুঁজে আমি সেখান থেকে কাঁচামরিচ পেয়েছি, বড় বড় কাঁচামরিচগুলো নিয়ে এসেছি। তারপর হচ্ছে যেটা আমি এইখানে দিলাম কি, আমি এইটাতে দিলাম এই যে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে আদা কুচি, আর হচ্ছে ধনে পাতা কুচি, আর হচ্ছে লেবু। হ্যাঁ, লেবুকে এক ধরনের লেবু আছে, সেটা টনা সহ খাওয়া যায়, খুব টেস্টি, একদম সাদা টাইপের যে ইয়েগুলো, সেই লেবুটা। আর হচ্ছে সেটার সঙ্গে আমি হালকা একটু এটার সঙ্গে একটু কালো জিরাও মিক্স করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আমি একটু কালো জিরা দিলাম, কালো জিরাটাও সেইটার সঙ্গে মিক্স করে দিলাম। তারপরে সেইটার সাথে আমি এই যে পরিমাণ মতো লবণ দিলাম, এই যে লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে আমি মিক্স করলাম। তারপরে আর কি দিতে পারি সেটাতে, এই যে এটা একদম একটা টেস্টি মশলা, সেটা ছোলাতে দেওয়া হয়, সেই মশলাটাও আমি একটু কিছুটা খানিকটা দিয়ে নিলাম। তাহলে আমার এটা খাবারটা অনেক টেস্টি হলো, ঠিক আছে। আর ভাই মুখেরও তো মজার দরকার আছে, খালি তো খাইলে হয় না, যেটা মুখে মতো লাগে সেটা খাইতে হয়, ঠিক আছে। তো আমি একটু আমার তো কেউ রান্নাবান্না করে দেওয়ার মানুষ নাই এখানে, ঠিক না, আমি তো পড়ছি এক বিপদে এখন। তারপরে হচ্ছে যেটা এই যে এটা হচ্ছে হার্ব অ্যান্ড গার্লিকের এক ধরনের সস, খুব টেস্টি। হ্যাঁ, এই সসটা আমি নিয়ে আসছি, এই সসটা আমি পরিমাণ মতো দিলাম এখানে, এই যে সসটা হার্ব অ্যান্ড গার্লিক। তারপরে আমি আর কি দিতে পারি, আর দিলাম আমি এই যে এটা হচ্ছে আরেকটা সস, এটা হচ্ছে আরেক ধরনের এটা হচ্ছে ইটালিয়ান ড্রেসিং। হ্যাঁ, এটাও এইখানে গার্লিক, তারপর এখানে পেঁয়াজ, রসুন, হ্যাঁ, তারপর এই ধরনের উপাদান দিয়ে আর বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এটা ওরা তৈরি করেছে। এটা ইটালিয়ান যারা, ওরা এটা খায় খুব খুব টেস্টি। তো ওইটা আমি এই যে এটাও তেলের মতো, এটাও আমি একটু পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপরে এটা হচ্ছে একটি শুকনো টেস্টি হাট মশলা, সব ধরনের মশলা মিক্স আছে রয়েছে, গরম মশলা, তারপর ধরেন এটাতে কাঁচামরিচ সব কিছু মিক্সে, এটাও আমি একটু পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপরে আমার আর কি দিতে পারি, আর হচ্ছে যেটা এই এটা দিলাম, আর হচ্ছে যেটা এই যে হাট সস,
হার্ড সস আপনারা অনেকেই চিনে থাকেন, এটা একটা হার্ড সস, এটা ঝাল করার জন্য, একটু টেস্ট ঝাল বাড়ানোর জন্য এটাও আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম, তাহলে আমার খাবারটা একটু টেস্টি হলো। এই যে একটু খুব ঝাল কিন্তু। ওকে, আমার কাছে আসলে নাগামরিচটা নাই, এটা কাঁচামরিচ না দিয়ে নাগামরিচ দিলে আরও অনেক টেস্ট হয়। ঠিক আছে, নাগামরিচের একটা স্মেল আছে, সেই স্মেলটা হয়। আমার নাগামরিচ আমি নিয়ে আসছিলাম এক জায়গাতে, আমার এটা শেষ হয়ে গেছে। আর হচ্ছে যেটা মাস্টার্ড অয়েল, হ্যাঁ, সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেল আমার আগেরটা শেষ হয়ে গিয়েছে। আমি আজকে খুঁজেছিলাম, আমি আজকে সময় পাইনি আসলে, আমি নেক্সট ডে আবার নিয়ে আসবো। ঠিক আছে, তো এই যে উপাদানগুলার সংমিশ্রণে এইটা ধরুন আমি এটা মিক্স করে নিলাম, মিক্স করে, ঠিক আছে, এখন বসে বসে টেবিলে বসে কম্পিউটারে বসে বসে কাজ করব, আর একটু একটু করে অল্প অল্প করে মাঝে মাঝে খাবো। ঠিক আছে, খুবই ওহ, কি স্মেল বাইরেছে, খুব সুন্দর একটা গ্রাম বাইরেছে। ধনে পাতা কুচি টুচি দিয়ে করলে খুবই হয়। ওয়াও, হয়ে গেল আমার খুব রুচিশীল মনের মাধুরী মিশানো সেই ছোলা, কাঁচা ছোলা। ঠিক আছে, তো এখন আমি সেটাকে বসে বসে ভক্ষণ করিতে পারিব। ওয়াও, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সময় টময় কাটে না তো বিদেশে, বুঝছেন? দেশে থাকলে তো আসলে অনেক কিছু করতাম, রাজনীতি বাজনীতি, বই খাতা রিসার্চ, অনেক কিছু নেই। এখানে আসলে দরকারি জিনিসপত্র পাচ্ছি না, তো মাঝে মাঝে ভালো লাগে না। তো এই যে একটু অনেক সময় একটু বিনোদনমূলক অনেক কিছু করি আপনাদের সঙ্গে। তো যাই হোক, আর এনিওয়ে যাই হোক, বিনোদন করলেও আমি কিন্তু একটু খাওয়ার ক্ষেত্রে কিন্তু আমার দুর্ভাগ্য আসলে, আমি আমার পাশে ওই ধরনের মানুষগুলো নাই সুন্দর সুন্দর মজার মজার খাবারগুলো মেক করে দেওয়ার মতন। ঠিক আছে, আর বিদেশ বাড়ি তো আইনের মার পেছে পুইটা রইছি, যার ফলে কোনো আপন মানুষ আনতেও পারতেছি না আইনের জন্য শুধু, নাহলে তো আপন মানুষ একটা ধর্মীয়ভাবে হালালভাবে একটা নিয়ে আসতাম। ঠিক আছে, এটা তো দোষের কিছু না। হ্যাঁ, এটা তো ধর্মে, আমাদের ধর্ম বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, বা আমাদের যে সামাজিক ব্যবস্থার মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু এই ফরেন কান্ট্রিতে এমন একটা জীবন বিদেশে, মগার কি বলবো, যারা বিধর্মী বলেন বা যারা রয়েছে, তারা দেখবেন গার্লফ্রেন্ড নিয়ে চলতে পারে, তারা 15টা 10টা গার্লফ্রেন্ড নিয়ে চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু একজনের যদি দেখা যায় তার বউ মানসিকভাবে অসুস্থ হয়, তারপরে একটা মানুষ যদি না জেনে বিয়ে করলো, এখন দেখা গেছে তার বউ ওয়াইফ অস্বাভাবিক, কিন্তু তাদের মধ্যে মায়া মমতা আন্তরিকতা ভালোবাসা সবই আছে। হ্যাঁ, কিন্তু দেখা গেল ওই মানুষটা স্বাভাবিক গতির না, স্বাভাবিক প্রকৃতির না, অন্য 8-10টা মানুষের মতো না। তো সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আইনের তো একটা বিধান থাকা উচিত ছিল, এই ক্ষেত্রে যেন একটা মানুষ, হ্যাঁ, সেকেন্ড টাইম বিয়ে শাদী করতে পারে, সেটাও তো পসিবল না। হ্যাঁ, বিকজ আমেরিকাতে দ্বিতীয়বার বিয়ে মানে একজন ওয়াইফ রেখে দ্বিতীয় বিয়ে করার কোনো আইন নাই। হ্যাঁ, তো এই যে রাষ্ট্র মধ্যে কত রকম সমস্যা। আমি কালকে দেখলাম একজনে করছে যে আমাদের একটি গ্রুপ আছে বন্ধু বান্ধবের, সেই গ্রুপের মধ্যে অনেকে আসলে টাইপ করেছে যে সুপ্রিম কোর্টের কোনো একজন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের কোনো একজন আইনজীবী নাকি তো করছে, একজন মহিলা কোনো একজন আইনজীবীকে দিয়ে একটা রিট পিটিশন করাতে যাচ্ছে যে কোনো হাজব্যান্ড যদি তার স্ত্রীকে, অর্থাৎ স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ বুঝতেই পারতেছেন, তো সেই ক্ষেত্রে সেইটা দর্শন বলে গণ্য হবে। আরে বাবা, আপনারা মেয়েরা যে এত হয়েছেন, একটা জিনিস তো আপনাদের বোঝা উচিত। তাইলে তো দর্শনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে বাংলাদেশের মৃত্যুদণ্ড, বুঝতে হবে। তো মৃত্যুদণ্ড, এখন আপনি কি চান আপনার হাজব্যান্ড
হ্যাঁ, কখনো আপনার হাজব্যান্ডের হয়তো মন খুব বেশি চেয়েছে আপনাকে আদর করতে গিয়েছে, ইয়ে করতে গিয়েছে, তখন আপনারও তো আপনার অফ মুড বা আপনার মুড অফ, তো সেই ক্ষেত্রে আপনি তাকে একটা মামলায় ফাঁসিয়ে দিলেন। কত বিশ্রী মেন্টালিটি, তাই না? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে হ্যাঁ হাজব্যান্ড যেন দূরে থাকে সেটার একটা নিয়ম নীতি রয়েছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে যদি হায়াস নেফাসের যে ইয়েগুলা, অর্থাৎ মেয়েদের যে কিছু সমস্যা রয়েছে, সেটা মাসিক যে অসুখ বিসুখ প্রতিমা, তো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে একটা বাধ্যতামূলকভাবে একজন হাজব্যান্ড তার ওয়াইফের কাছে থেকে আসলে একটু দূরত্ব রক্ষা করবে, সেটা ঠিক আছে। সেটার ক্ষেত্রে ধর্মীয় বিধান রয়েছে, সামাজিক রয়েছে। এছাড়া যদি একজন স্ত্রী যদি সুস্থ সবল স্বাভাবিক থাকেন, কেন তার হাজব্যান্ড তাকে ধরতে পারবে না? হ্যাঁ, সব কিছুই আপনারা আইনে নিয়ে আসেন। আরে বাবা, আপনি যদি আপনারা মেয়েরা যদি এইসব ব্যাপারে আইন চান, তাহলে তো এইটারও আইন হওয়া দরকার। কোনো ছেলে যখন, কোনো ভদ্রলোক, একটা সৎ লোক, তখন কি করবে? একটা সৎ লোক তো তার ওয়াইফের কাছে যাবে। সে তো আর যে হ্যাঁ নামমাত্র একজন বউ রাইখা ওই যে লুকাইয়া চুকাইয়া উল্টাপাল্টা এগুলা তো সে করবে না, সমাজের যারা খারাপ লোক, যারা খারাপ চরিত্রের মানুষ তাদের মতন। তাইলে কি করতে হবে? তাইলে এইসব মেয়েরা যদি, কোনো মেয়েরা যদি এই ধরনের বলে যে এই ধরনের এটাকে দর্শন হিসেবে করতে হবে, বা সেটাতে তার যদি অপারগতা সে প্রকাশ করে, কারণ মেয়েদের যখন ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, তখন তাদের স্বামীর সবসময় রেডি থাকতে হবে। কিন্তু স্বামীদের যখন কোনো ইচ্ছা হবে, তখন শত রকম ওনাদের অজুহাত। তো এই যে বিষয়গুলো, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ধরনের আইনেরও বিকল্প দরকার। কোনো একটা মানুষ, মেয়ে যদি দেখা যায় স্বাভাবিক প্রকৃতির না হয়, অস্বাভাবিক হয়, মেন্টালি সিক হয়, তারপরে এই যে সুপ্রিম কোর্টে বাংলাদেশে যেমন এই যে একজন মহিলা একজন সুপ্রিম কোর্টের আইনজীবীকে দিয়ে এই ধরনের রিট করাতে চাচ্ছিল, যেটা সেটা সংসদ যেন ফাঁস হয়, হ্যাঁ, ফাঁস হয়ে আসে, আইন হিসেবে তৈরি হয়। তো এই ধরনের যারা চান, আমি বলবো এই ক্ষেত্রে হ্যাঁ, এই ধরনের মেয়েরা যদি আপনাদের স্বামীদেরকে কোনো বিশেষ কারণ ব্যতীত, যেটা ধর্ম ব্যবস্থাপনার মধ্যে রয়েছে, যে আপনাদের শারীরিক সমস্যা যেটা হচ্ছে এক মাস পর পর নির্দিষ্ট মাসান্তিকে যে সমস্যাটা হয়, সেই সমস্যা বাদে যদি কোনো সমস্যা আপনার ইচ্ছাকৃতভাবে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনার স্বামীকে যদি আপনি বঞ্চিত করেন, সেটা ধর্মীয়ভাবে অত্যন্ত গর্হিত কাজ, সামাজিকভাবে গর্হিত কাজ। আপনি কিন্তু আপনার স্বামীটাকে, হ্যাঁ, অনেক স্বামী আছে ধৈর্য ধরবে, অনেক স্বামী আছে ধৈর্য ধরবে না, সে কিন্তু খারাপের পথে চলে যাবে, তাই না? আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, তো সেই ক্ষেত্রে আমার মতে যে এই ধরনের যেসব মেয়েরা এই মেন্টালিটির সাথে সাথে, তারা যেন উইদাউট তার বউয়ের, তার স্ত্রীর কোনো ছাড়া, অর্থাৎ লিখিত ডকুমেন্ট ছাড়া বা পারমিশন ছাড়া, সে যেন সেকেন্ড টাইম বিয়ে করে ফেলতে পারে। এইটাও তো সংসদে পাস হওয়া দরকার। কারণ এইসব মেয়েদের ক্ষেত্রে তারা ঝুলিয়ে রাখবে তাদের স্বামীদেরকে, তাদের রাস্তাও দিবে না, সুখ দিবে না, শান্তি দিবে না, আবার তাদেরকে বিয়েও করতে দিবে না, তাই না? এটা কোন ধরনের আইন? সব কিছুর আসলে এইগুলার আসলে আমার মতে এখন যে অবস্থা আসছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এইগুলার সমাধান হয়ে আসা উচিত। তো যাই হোক, শুধু বাংলাদেশে না, আমেরিকাতেও। কারণ আমেরিকাতে যারা অন্যান্য দেশের মানুষ, তারা তো গার্লফ্রেন্ড নিয়ে চলতে পারতেছে, আমি ওপেনলি বলতেছি। কারণ আমি টোটালি এখন অ্যাডাল্ট, আই এম 40 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? তো একটা মানুষের জীবন কত বছর? মানুষ কি সারা জীবন এইভাবে কাটিয়ে দিবে? এখন আমার মনে হয় আমাদের বাংলাদেশের যে যে এখানে রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, তাদের পক্ষ থেকে এইগুলা প্রস্তাবনা আসতে পারে বিদেশের কাছে, যে আমেরিকাতে, লন্ডনে, যে ঠিক আছে, এখানে আমাদের কোনো মেয়েদের যদি মানসিক সমস্যার জন্য, বা মেয়েদের দেখা যায় তার হাজব্যান্ড এক জায়গায় যে জব করবে, তার হাজব্যান্ডের ক্যারিয়ার এক জায়গায়, কিন্তু তার ওয়াইফ ওই জায়গায় যাবে না, তাকে ফোর্স করবে তার বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে থাকতে। তো সেই ক্ষেত্রে বাচ্চা কাচ্চা নিয়ে ভদ্রলোক, মানে এইখানে আমেরিকার যে নিয়ম, সেটা হচ্ছে আপনাকে আগে কোনো বিয়ে করতে গেলে আগে ডিভোর্স করতে হবে। হ্যাঁ, ডিভোর্স না করে আপনি বিয়ে করতে পারবেন না। তো এই ধরনের কেন? ঠিক আছে, একটা মানুষ যদি তার সমস্যা হয়, তো হয়, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, মানুষ কি ফেলে দেয় নাকি? না, ঠিক আছে, তুমি তোমার পথে থাকো। তাহলে আইন যেন, আইনের মধ্যে এই ধরনের সংশোধনী আনার দরকার, যেন এই ধরনের যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় জর্জরিত, তারা যেন সেকেন্ড টাইম বিয়ে করে ফেলতে পারে, এবং এটা আমাদের ধর্মের মধ্যে আছে।
আমাদের ধর্মে যেহেতু আছে, তা আমাদের এই ধর্মের মানুষ যারা, সেইটা আমাদের ধর্মের মানুষগুলো আমরা পৃথিবীর যে দেশেই বসবাস করি না কেন, আমাদের বিয়ে শাদীর আইনগুলো যেন আমাদের ধর্মীয় মোতাবেক হয়। হ্যাঁ, সেই ব্যাপারে যেন বাংলাদেশ সরকার উদ্যোগ নেয়। পাশাপাশি বাংলাদেশ সরকার সহ এবং বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে যে অন্যান্য যে ইউরোপিয়ান কান্ট্রি রয়েছে, যারা ধর্মীয় আদর্শিক জীবনযাপন করে, এই ধরনের মানুষদের জন্য অত্যন্ত কষ্টকর জীবন। হ্যাঁ, আর বিয়ে শাদী তো শুধু মানুষের যে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া সেইটাও না। বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া এটা একটা বিষয়, অনেক কিছু, অনেক উদ্দেশ্য রয়েছে। বাচ্চা কাচ্চার লাইফ রয়েছে, সারা জীবনে একটা সুখ দুঃখের ভাগাভাগির বিষয় রয়েছে, কথাবার্তা বলা, শেয়ারিং করা, আন্ডারস্ট্যান্ডিং করা, গল্প গুজব করা, ঠিক আছে, একসাথে ঘুরে বেড়ানো, হ্যাঁ, মন মানসিকতার যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, অনেক বিষয়, অনেক ব্যাপক বিষয়। কিন্তু কিছু মানুষ আছে তারা মনে করে আসলে না, আসলে তাদের নেগেটিভ একটা কিছু হইলেই হইল না। কিন্তু আসলে ভদ্রলোকেরা যারা, তারা কিন্তু এটা চিন্তা করে না। তারা মনে করে না, আমি কোন মেন্টালিটির, আমি কোন আদর্শে, আমার আদর্শের মতো আমার একটা মানুষ দরকার। আদারওয়াইজ আমি সারাটা জীবন যে মানুষের সঙ্গে আমার চিন্তার মিল নেই, আদর্শের মিল নাই, আমার নীতিগত মিল নাই, আমার চরিত্রগত বা আমার ধর্মীয় মিল নেই, আমার শিক্ষা দীক্ষা বা তার চিন্তা চেতনার মধ্যে নীতি নৈতিকতা কোনো কিছু মিল নেই, তো এমন তো এগুলো হওয়ার পরে আসলে লাইফগুলো অনেক কষ্টকর হয়ে যায়। তো এই জন্য আসলে মানুষের যে সম্পর্কগুলো, আমি বলবো যে রিলেশন বিল্ড আপ করার আগে মানুষকে আসলে খুব আসলে উভয় পক্ষকে চিন্তাভাবনা করা উচিত কে কোন কোয়ালিটির, এবং তার কোয়ালিটির বা গোত্রের মানুষ এর সঙ্গে তার সম্পর্কটা হওয়া উচিত। তখন কিন্তু সম্পর্কগুলো অনেক হয়, টেকসই হয় এবং সুন্দর হয়, এবং অপরের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক দৃঢ় হয়। হ্যাঁ, এখন একজন পিএইচডি হোল্ডার একজন পার্সন যদি সে, আমি কাউকে অবহেলা করছি না, একজন 5 পাসের সঙ্গে তার হয়, একটা সম্পর্ক হয়, সেটা আবেগ অনুভূতি দিয়ে যত দিনই ঠেলিয়ে ধাক্কায় চালানো যায়, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন জিনিস। বাস্তব ক্ষেত্রে যখন একজন পিএইচডি হোল্ডার মানুষ যখন সে তার রিসার্চ করতে চাবে, সে তার ওই ধরনের অনেক ভালো চিন্তাভাবনা করতে চাইবে, আর ওই 5 পাস মানুষটা যখন তাকে পিছু টানবে বারবার টানবে দিকে, তখন কিন্তু মানুষ কিন্তু আসলে এগোতে পারে না। তো যাই হোক, এটা আমি বলবো যেটা, যে এগুলো প্রথম দিকে চিন্তা করলে সবচেয়ে ভালো। আর যদি অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়েই যায়, বাচ্চা কাচ্চা হচ্ছে, মানুষ থাকতেও পারতেছে না, করতে পারতেছে না, কিন্তু আবার বা অনেক মেয়েরা আছে, মেয়েদের অনেক সমস্যা রয়েছে, যে অনেক মেয়েরা আছে তাদের ঠিক আছে, তাদের পৈতৃক ছেড়ে পৈতৃক মধ্যে তাদের কিছু স্বার্থ রয়েছে। কিছু দেখা গেছে, বিশেষ করে আমেরিকার মতো জায়গাতে, এখানে আপনারা জানেন যে অনেকে যাদের মা বাবারা রয়েছে, মা বাবাকে দেখিয়ে অনেকে হোম কেয়ার করে টাকা পয়সা পাচ্ছে। হ্যাঁ, তারপরে মা বাবার অধীনে ফ্যামিলিতে থাকলে তারা আবার ট্যাক্স ফাইলে টাকাগুলো পাচ্ছে। তারপর হচ্ছে তারা আবার কি বলে, চাইল্ড ফুড স্ট্যাম্প পাচ্ছে, অনেক ধরনের বেনিফিট পাচ্ছে। তারপর ধরুন আপনার কি বলে, ডাক্তারির যে বেনিফিটটা, মেডিকেল, হ্যাঁ, সেটাও অনেকে নিউ ইয়র্কে পাচ্ছে। যার ফলে অনেকেই কিন্তু আসলে, অনেক মেয়েরা বাংলাদেশে, তারা কিন্তু আসলে ওই কি আইসা নিউ ইয়র্ক থেকে তারা ছুটবে না, যাবে না। তো আরে বাইতে, তুমি তোমার বিয়ের আগে এই কথাগুলো বলো না কেন? বিয়ের আগে তো তোমার একটা মানুষের তো লাইফ আসলে মানে ফুললি নষ্ট করে দেওয়ার তো কোনো অর্থ নেই, তাই না? তো এটা নষ্ট হওয়ার কিছু না, কিন্তু আমি বলতাম যে এইটা যদি এই দেশে এই ধরনের সিস্টেম থাকতো, এই ধরনের মেয়েরা যখন তারা ফুলি কথা শুনবে না, মানে স্বামীর টাকা বুক করবে, স্বামীর ধন সম্পদ বুক করবে, স্বামীর বুক করবে, অথচ স্বামীর সুখ দুঃখ, স্বামীর খাবার দাবার, কখন কি দরকার, তার প্রয়োজনে কোনো কাজে তাকে পাবে না। নামে মাত্র কাগজে পত্রে শুধু বউ, ঠিক আছে। আবার পথে পথে তিনি এই বউয়ের জন্য তিনি কোথাও বিয়েও করতে পারবেন না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই ধরনের ব্যতিক্রমী ক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে আইন হওয়া দরকার, এবং বাংলাদেশ সরকার প্রধান থেকে বিদেশের কাছেও সুপারিশমালা পাঠানো উচিত, যে বাংলাদেশি যেসব মানুষ রয়েছে, আমাদের ধর্মীয় মানুষগুলা, আমাদের ধর্ম মোতাবেক যেন তারা বিয়ে শাদী করতে পারে, তাদের এই জন্য সমস্যা হয় যেন তারা, আমেরিকাতে তো অনেক ছেলে মেয়ে আছে, আমেরিকাতে তো মেয়ে আছে, কিন্তু আপনি তো করতে পারতেছেন না। আপনি তো একটা বাদ না দিলে তো একটা করতে পারতেছেন না। কিন্তু যদি আইনটা থাকতো, তো আপনি তো লিগেলভাবে বিয়েতে করতে পারতেন। তো এই যে এখন দেখা গেল, এটা ওই যে বললাম না, যারা অন্য ভিন্ন ধর্মের মানুষ, বা যারা ধর্ম মানে না আমাদের ইয়রদের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে, তাদের তো নাই, তারা তো লিভ টুগেদার জীবনযাপন করবে। কিন্তু যারা সৎ লোক, আদর্শিক লোক, তাদের কষ্টটা কতটুকু, কি পরিমাণ কষ্ট হতে পারে। তো আসলে এই বিষয়গুলো আমার মতে চিন্তা করা উচিত। এটা মানে আমি বলি না এগুলো আসলে লুকানোর কিছু না, এগুলা ওপেন সিক্রেট বিষয়গুলো। এগুলা এখন সামাজিক সমস্যা হিসেবে স্বীকৃত হয়েছে সমাজের এক একটা মানুষের এক একটা শীত। আমেরিকাতে
হাজার হাজার অনেক বাঙালি ছেলেরা রয়েছে যারা সমস্যাগ্রস্ত, কিন্তু তারা কথা বলে না। কথা বলে না দিকে এগুলো আন্দোলনের রূপ নিচ্ছে না। কোনো এগুলার যে পার্লামেন্টে যাবে, এগুলার মধ্যে আইনের যে সংশোধন হবে, সেই ধরনের কোনো প্রস্তাবনা উঠতেছে না। তো আসলে আমাদের এগুলা আমাদের উদ্যোগী হওয়া উচিত, এবং আমরা যদি সেটা না পারি, আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে একটা প্রেশারাইজড করা উচিত আমেরিকা সরকারকে। হ্যাঁ, যেন আমেরিকা বলেন, লন্ডন বলেন, বা অন্যান্য যে কান্ট্রি যেগুলোতে রয়েছে, যেন আমাদের কোনো মেয়েদের অপরাধের জন্য, মেয়েদের ভুলের জন্য যদি কোনো ছেলেরা সাফারার হয়ে থাকে, সেই ক্ষেত্রে যেন ছেলেরা, আমাদের ধর্মের বা আমাদের দেশের ছেলেরা, আমাদের ধর্ম বিধান আছে সেকেন্ড বিয়ে করা, তার জন্য ইজিলি সেকেন্ড বিয়ে করে দিতে পারে। তো যাই হোক, সুপ্রিম কোর্টের যে আইনজীবী তিনি সেটা এখানে বাংলাদেশে যে সাবমিট করলেন, সেটাকে আইন হিসেবে করার জন্য, হ্যাঁ, তার আগে তো তারও চিন্তা করার উচিত ছিল, এবং ওই মহিলার চিন্তা করার উচিত ছিল তিনি কতটা ওনার স্বামীর হক পালন করতে পারতেছেন। যদি না করতে পারেন, তাহলে উনি এটাকে, স্বামীকে তো দায় দেওয়ার কোনো অর্থ নাই। সেই ক্ষেত্রে স্বামীকে উনি দিয়ে দেখ, পারমিশন দিয়ে দেখ, ঠিক আছে, হ্যাঁ, আমি তোমাকে সময় দিতে পারছি না, বা আমার সমস্যা আছে, তুমি বিয়ে করো। এইটাও করবেন না, আপনি একটু সুযোগও দিবেন না, আবার তাকে ধরেও রাখবেন, হ্যাঁ, আবার তাকে হেল্প করবেন। আবার ওই লোকটা যদি আপনাকে না জানিয়ে, কাউকে না জানিয়ে কোনো একটা অপকর্ম করে ফেলে, লুকিয়েও ধরেন, প্রকাশ্যে করলে সে রাষ্ট্রের কাছে, হ্যাঁ, বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হবে, এবং তার মৃত্যুদণ্ড হবে সর্বোচ্চ শাস্তি। বর্তমানে যে রিসেন্টলি যে আইনটা পাস হয়েছে, কিন্তু সব কিছু কি প্রকাশ হয়? অনেক কিছু তো প্রকাশও হচ্ছে না। যেগুলো আউট হচ্ছে সেগুলো আমরা জানি, অনেকে তো লুকিয়েও অনেক কিছু খারাপ কাজ করতেছে। তো এই যে লুকিয়ে যে খারাপ কাজ করলো, কেউ জানলো না, রাষ্ট্রেও তো কোনোদিন, বাংলাদেশের আইনেও কোনো বিচার হলো না, বিদেশে বিচার হলো না, কিন্তু মৃত্যুর পর তো তার বিচার হবে। মৃত্যুর পরে এই যে তাকে যে পাপের দিকে আপনি ঠেলে দিলেন, এটার জন্য তো ওই পুরুষটাও দায়ী না, তার যে স্ত্রী, তার স্ত্রীও কিন্তু দায়ী তাকে ওই পাপের দিকে ঠেলে দেওয়ার জন্য। অতএব আমি বলবো যে এই ধরনের ক্ষেত্রে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আসলে সংশোধনী প্রয়োজন, এবং রাষ্ট্র ব্যবস্থাপনা যেন সেই ক্ষেত্রে একটি দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মধ্যে, এবং বিদেশের ক্ষেত্রেও তারা সেই প্রস্তাবনাগুলা বাংলাদেশ সরকারের প্রধান থেকে পাঠানো হয়, এই আশা করছি আমি। তো সবাই ভালো থাকবেন। আর আমার মতো যারা এই তো একা একা যারা কষ্ট করতেছেন, বাহিরে যাবেন, প্রচুর কষ্ট করবেন, অনেক সময় রান্নাবান্নার সময় নেই, তারা এসে অনেক সময় এই যে অন্যান্য খাবারের পাশাপাশি এইসব খাবার টাবার খেতে পারেন, তাহলে আসলে দেখা যায় আমাদের যে ক্ষুধা সেটাও হয়, এবং আর সবচেয়ে বড় জিনিস যেটা, এটা খুবই খুবই টেস্টি একটা খাবার। এটা কাজে কর্মে বা সব ক্ষেত্রেই আপনার একটা ভালো একটা তো যাই হোক, আমি কথা প্রসঙ্গে অন্যান্য কথাগুলো বললাম, এই হচ্ছে তো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।